এদিকে শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিল ভারত। আওয়ামী লীগকে নিয়ে সংসদে রুমিন ফারহানার অ্যাকশন শুরু। যে কোনো সময় জাতীয় সংসদে হামলা, মাঠে নেমেছে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না? বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন অতীতে, তিনি এখন প্রধানমন্ত্রী কেন বলছেন? সংবিধান অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সংসদে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার এক বক্তব্যে উত্তপ্ত সংসদ। ভারত শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, যাতে শেখ হাসিনা বাংলাদেশে যে সকল কর্মী আছে তাদেরকে মাঠে নামার নির্দেশ দেয়। অলরেডি কিন্তু সেটাই হচ্ছে। সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা তোলপাড় সৃষ্টি করেছে। নতুন এক তথ্য সামনে এনেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি। দেশের জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ এলাকায় হামলা চালাতে পারে। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কারণ যদি সংবিধান থাকে, তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। সংবিধান অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সংসদে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার এক বক্তব্যে উত্তপ্ত সংসদ। স্পিকার মাইক বন্ধ করে দেওয়ার পরেও আটকানো গেল না রুমিন ফারহানাকে। এজন্যই রুমিন ফারহানাকে জনগণের কণ্ঠস্বর বলা হয়। একসময়ের বিএনপির বাঘিনী যাকে বলা হতো, আজ রাজনীতির চরম বাস্তবতায় সেই বিএনপির বিরুদ্ধে সংসদে একের পর এক আওয়াজ তুলছেন রুমিন ফারহানা। বিরোধী দলের নেতারা যেখানে সংসদে হিসাব করে কথা বলতে হয়, সেই সংসদেই বুড়ো আঙুল দেখিয়ে রুমিন ফারহানার কণ্ঠ দিয়ে ফুটে জনগণের মনের হাজারো কথা। এবার সংসদে শেখ হাসিনাকে এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করায় সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন অতীতে, তিনি এখন প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ যদি সংবিধান থাকে, তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, বাংলাদেশে কি কেউ সংবিধান মানে? বাংলাদেশে কি এখনো আগের সংবিধান আছে? কারণ যদি সেই সংবিধান থেকে থাকে, তাহলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। রুমিন ফারহানার এমন বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেন স্পিকার, তবুও বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন রুমিন ফারহানা। তাই প্রিয় ভিউয়ার্স, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। রুমিন ফারহানার এমন মন্তব্যে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। এবং ভারত শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, যাতে শেখ হাসিনা বাংলাদেশে যে সকল কর্মী আছে তাদেরকে মাঠে নামার নির্দেশ দেয়। অলরেডি কিন্তু সেটাই হচ্ছে। আজকে শুক্রবার সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা তোলপাড় সৃষ্টি করেছে বিভিন্ন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। এখন আর 20-30 জন মানুষ দিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করছে না। এক একটা মিছিলে 3 থেকে 400 সক্রিয় আওয়ামী লীগের কর্মী হচ্ছে, সেখানে সাধারণ মানুষও অংশগ্রহণ করছে। আমি আপনাদেরকে বলেছিলাম না, যতই সময় যাবে ততই সাধারণ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে। যেখানে আগে ঝটিকা মিছিলের মধ্যে 30-40 জন মানুষ হতো, আগামীতে সেটা বিক্ষোভ মিছিলে পরিণত হবে এবং 300 থেকে 400 মানুষ হবে। সেটাই কিন্তু আজকে এই শুক্রবারে আপনারা পরিলক্ষিত করেছেন। হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার জ্বলে উঠবে, আওয়ামী লীগ আবার রাজপথে নামবে, আওয়ামী লীগ আবার রাজপথে নেমেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এই শুক্রবার সারা বাংলাদেশে যে প্রভাব দেখিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটা দেখে বোঝা যায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এবং মধ্য পর্যায়ে যে সকল নেতারা এখন বিদেশে আছে, তারা যদি বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়ে যায়, তারা যদি বাংলাদেশে ঢুকে শুরু করে দেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির অবস্থা কি হবে চিন্তা করুন। শীর্ষ পর্যায়ের কোন নেতা যদি সামনে থেকে নেতৃত্ব দেয়, তাহলে ওই নেতার পিছনে কত হাজার মানুষ হবে একটা বিষয় চিন্তা করুন। জাস্ট এখন তৃণমূলের কর্মীরা রাজপথে নেমেছে একটু সংগঠিত হয়ে, সেখানেই অলরেডি রাজপথ কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। চট্টগ্রাম মহানগরের মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় বিএনপি নেতা কর্মীরা, পুলিশও বসে আছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য, আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার জন্য। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ মিছিল যেটা করা সেটা করে ফেলেছে, সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করা সেটা করে ফেলেছে। অলরেডি ঢাকার মধ্যে বিভিন্ন
জায়গার মধ্যে বিভিন্ন পয়েন্টের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে এবং সংসদ ভবনের মতো জায়গায় 144 দ্বারা ভঙ্গ করে সেখানেও কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম কেন নিষিদ্ধ রাখা হয়েছে সেটার প্রতিবাদ হয়েছে। নোয়াখালীর মধ্যে হয়েছে, ফেনীর মধ্যে হয়েছে, কুমিল্লার মধ্যে হয়েছে, এইরকম আমি অসংখ্য জেলার কথা বলতে পারবো। অসংখ্য জেলার মধ্যে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে। এখন এর বিক্ষোভ মিছিলগুলোর মধ্যে 200, 300, 400, 500 পর্যন্ত মানুষ হচ্ছে, হঠাৎ করে একটা মিছিল দিয়ে পালিয়ে যাচ্ছে না, অবস্থান করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল দেওয়ার পর, এবং প্রত্যেকটা মিছিলের মধ্যে একটাই আওয়াজ, শেখ হাসিনা, শেখ হাসিনা। সো এই ব্যাপারগুলো যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা কন্টিনিউ ধরে রাখতে পারে, প্রতি সপ্তাহে একবার দুবার এরকম রাজপথে বিক্ষোভ মিছিল করতে পারে, বা প্রতি সপ্তাহে একবার করতে পারে, শুক্রবার হলেই হলো, তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ঘুরে দাঁড়ালে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারবে। আর ভারতে গ্রিন সিগন্যাল থাকার ফলে ভারত কূটনীতিকভাবে যতটুকু সহযোগিতা করার আওয়ামী লীগকে করবে। তার জন্য এখন যেভাবে আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, সেটা দেখিয়ে ভারতকে কনভিন্স করতে হবে যে আমাদেরকে কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করলে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে রাজপথ আবার দখল করতে পারবো। সেই কারণেই এখন দেখেন আদানি কিন্তু তার টাকার জন্য এই বিএনপি সরকারকে চাপ দিচ্ছে, আদানি আর বিদ্যুৎ দিবে না বলে দিয়েছে তার বকেয়া যদি পরিশোধ না করে। তার মানে এটা একটা কূটনীতিক চাপ। ভারত বলবে আমার কিছু করার নাই, এটা আদানি বিদ্যুৎ, আদানি বুঝবে। আদানিকে তোমরা টাকা আগের গুলা পেড করতে পারছো না, সে কারণে আদানি বিদ্যুৎ দিবে না। আদানি যদি বিদ্যুৎ না দেয় সারা বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে। সারা বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে গেলে সাধারণ মানুষ রাজপথে নামবে। দেশের মধ্যে এখন টিকা না থাকার কারণ অনেক বাচ্চা মারা যাচ্ছে, তার ফ্যামিলির বাবা মা রাজপথে নামবে। শুধু তাই নয়, দেশের মধ্যে তেলের সংকট দেখা দিয়েছে, এবং যে সকল তেল বাংলাদেশে উৎপাদন হয় জ্বালানি তেল, সে সকল তেলগুলোর কৃত্রিম সংকট দেখিয়ে এই সরকার যে আমাদের সাথে প্রতারণা করে দাম বাড়িয়ে দিয়েছে 20 টাকা, সেটার জন্য জনগণ রাজপথে নামবে, প্রতিবাদ করবে। কোন দিক দিয়ে ঠেকাবেন? এদিক দিয়ে জামাত এবং ছাত্র দলের গুতাগুতি চলছে, একজন আরেকজনের দাঁত ফেলে দিচ্ছে, একজনের পায়ের কবজি ফেলে দিচ্ছে, হাতের কবজি ফেলে দিচ্ছে, পায়ের গোড়ালি ফেলে দিচ্ছে, এগুলো চলতেছে। নিজেরা ঠেলাঠেলি, দেশের 12টা বেজে গিয়েছে, অন্যদিক দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, বিদেশ থেকে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে না, বাংলাদেশে বিদ্যুৎ নাই, টিকা নাই, গ্যাস নাই, শেষ নাই, ঋণ সহায়তা নাই, কিছুই নেই, বাংলাদেশ ধ্বংসের মুখে। সো এই অবস্থায় একটা সরকার আমার থেকে তো মনে হয় না 5 বছর দেশ চালাতে পারবে। 5 বছর যদি এই সরকারকে দেশ চালাতে হয়, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে দেশ চালাতে হবে, এবং আওয়ামী লীগের কার্যক্রম আবার সংসদে বিল পাস করিয়ে যেটা নিষিদ্ধ করেছে সেটা তুলে ফেলতে হবে। তাছাড়া আর কোনো পদ অবশিষ্ট নেই এই বিএনপি সরকারের। ভারত হয়তো বা ডাইরেক্টলি বলছে না যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলুন, সংসদে আবার বিল পাস করিয়ে, কিন্তু ইনিয়ে বিনিয়ে কূটনীতিকভাবে এই বিএনপি সরকার বুঝিয়ে দিচ্ছে যে আপনারা যদি এভাবে করে দেশ পরিচালনা করতে চান, আওয়ামী লীগকে একেবারে স্টপ রেখে, তাহলে কিন্তু দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা কূটনীতিকভাবে সম্পূর্ণরূপে আপনাদেরকে সহযোগিতা করবো না। মানবিকতার খাতিলে হয়তো বা কিছু জিনিস আপনাদেরকে পাঠাচ্ছি, ডিজেলের মতো দরকারি জিনিস, কিন্তু সকল ক্ষেত্রে আমরা সাপোর্ট দিব না। সো আপনারা আগে এটা ডিসাইড করুন আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবেন কিনা, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলবেন কিনা। এটাই হচ্ছে মেন খেলা। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলুক, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারুক, দেখবেন সকল কিছু বাংলাদেশে আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে অংশগ্রহণ করবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনে দেখবেন আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে 200 উপর আসন পাবে, কারণ অলরেডি ডক্টর ইউনূস এবং বিএনপি শাসনামল মোটামুটি জনগণ এই 2 বছরের কাছাকাছি সময় দেখতে পেয়েছে। এরা কি এমন ভালো করতে পারবে বাংলাদেশের জনগণের মোটামুটি বোঝা হয়ে গিয়েছে। এদেরকে যদি শেখ হাসিনার মতো 10-15 বছর যদি সরকারের ক্ষমতায় রাখা হয়, এরা বাংলাদেশটাকে বেঁচে একেবারে উগান্ডার থেকেও খারাপ অবস্থা করে ফেলবে। উগান্ডার কথা বাদ দেন না, পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? মানে অর্থনীতি এমন পর্যায়ে চলে যাবে, একে অর্থনীতি ধ্বংস করবে, দেশের মধ্যে কোনো ভাঙ্গারি মালও থাকবে না। পাকিস্তানের তো অন্তত ভাঙ্গারি কিছু যুদ্ধ অস্ত্র আছে, তাদের দেশে অর্থনীতি দুর্বল হলো। বাংলাদেশে নাই কোনো যুদ্ধ অস্ত্র ভালো, এবং অর্থনীতিও ধ্বংসের মুখে নিয়ে যাবে বিএনপি সরকার। সো বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? সম্ভব না। সো বাংলাদেশকে যদি মাথা উঁচু করে আবার দাঁড় করাতে হয়, শেখ হাসিনার কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আর যদি বিএনপি সকল কিছু বোঝার পর আওয়ামী লীগের রাজনীতি করতে না দেয়, দমন নিপীড়ন করার চেষ্টা করে, আওয়ামী লীগের নিষিদ্ধ যেটা করা হয়েছে কার্যক্রমে সেটা না তুলে সংসদে বিল পাস করিয়ে, তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বিএনপি সরকারকে। এবং আওয়ামী লীগ ঠিকই তারা শক্তি দিয়ে বাংলাদেশ রাজনীতি ফিরে আসবে, কিন্তু বিএনপি আর জীবনে বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে না 30-40 বছরের ভিতরে, যদি পতন হয়। সো এখনো সময় আছে। যারা তারেক জিয়ার আশেপাশে উপদেষ্টা আছেন তাদেরও বিএনপিকে এবং তারেক জিয়াকে, প্রধানমন্ত্রীকে একটা ভালো উপদেশ দেন যে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেন এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেন। আপনারা দেশটা পরিচালনা করুন, আওয়ামী লীগ আপনাদেরকে সহযোগিতা করবে। 5 বছর পর একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে সেই ইলেকশনটা, যে জিতবে সে আবার সরকার গঠন করবে। তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ স্বস্তিতে থাকবে, বাংলাদেশের অর্থনীতি এবং যে দুর্ভিক্ষের অবস্থা এখন চলছে বাংলাদেশে সেটাও কিন্তু মোটামুটি লাঘব হবে। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি আমাদের হাতে এসেছে।
চিঠিতে বলা হয়েছে, আগে গ্রেপ্তার হওয়া এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই 2 চাকরিচ্যুত সেনা সদস্যের সাথে যোগাযোগ থাকার তথ্য পেয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই গ্রুপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই খবরটি এমন এক সময় এসেছে যখন এরই মধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর যোগাযোগ আছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ আমলের জঙ্গি দমনের অভিযানগুলোকে নাটক বলে অভিযোগ করা হতো। ইউনূস প্রশাসন বুক ফুলিয়ে বলতো বাংলাদেশে কোনো জঙ্গি নেই। ইউনূসের আমলে জেল ভেঙে কিংবা জামিনে 450 জঙ্গি মুক্ত হওয়ার পর বলা হয়েছিল দেশে জঙ্গি নেই, আছে শুধু ছিনতাইকারী। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার 2.5 মাসের মধ্যে জঙ্গিদের মধ্যে চাকরিচ্যুত সেনা সদস্যের সন্ধানই পাচ্ছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলার আশঙ্কা করছে সেই পুলিশই। নতুনভাবে জঙ্গিবাদের বিস্তার করতে দেওয়ার জন্য গত প্রশাসনে যারা কাজ করেছিল তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি না হয় তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তাকে এভাবেই হুমকির মধ্যে রেখে দেওয়া হবে না। চিঠিতে বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি পুলিশ ইশতিয়াক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের চিঠিতে ইশতিয়াক আহমেদকে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী দলের সদস্য বলা হলেও কোন দলের সদস্য সেটি উল্লেখ করা হয়নি। দর্শক, বাংলাদেশের জঙ্গি তৎপরতার অভিযোগে 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 9টি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে 2003 সালে প্রথম সংগঠন হিসেবে শাহাদাতি আল হিকমাকে নিষিদ্ধ করা হয়েছিল। সবশেষ 2023 সালের 9 আগস্ট জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়াকে নিষিদ্ধ করা হয়। 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের বেশ কয়েকটি নাম আছে। তিনি স্বামী বা আবু বকর কিংবা আবু মোহাম্মদ নামেও পরিচিত। চিঠিতে জানানো হয়েছে, এই ইশতিয়াক আহমেদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পুলিশ জানতে পেরেছে। শুধু যোগাযোগের তথ্যই নয়, ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছে পুলিশ। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালাতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান বলতে জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বা সেনা সদস্য কিংবা এদের স্থাপনাগুলো, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রগুলো, শাহবাগ চত্বরের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। পুলিশ বলছে, হয় বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কিংবা দেশীয় ধারালো অস্ত্র অথবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে বলে পুলিশ জানতে পেরেছে। চিঠিতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি ওই 2 চাকরিচ্যুত সামরিক সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে এই 2 সামরিক কর্মকর্তার তথ্য এবং ছবিও যুক্ত করা হয়েছে। এদের একজনের নাম রাহেদ হোসেন মাহিদ এবং আরেকজনের নাম রাকিব হোসেন। দর্শক, পুলিশের এমন কড়া সতর্কবার্তার একদিন আগেই গণমাধ্যমের খবর হলো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এর সাথে গোপন সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্যের। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে এই খবর ছাপা হয়েছে। এই খবরে বলা হয়েছে, টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত 10 জন সদস্যকে আটক করা হয়েছে এবং অনেককে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সকল বিমান ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে ফুল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তৎপরতা শুরুর পরপরই 9 থেকে 10 জন সদস্য পালিয়ে যায়, যাদের মধ্যে 4 জন পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডে চলে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমান বাহিনীর নিচু পদের সদস্যদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সকল বেসামরিক কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বিমান বাহিনীতে পরিচালিত একটি সপ্তাহব্যাপী ঝটিকা অভিযান দেশে এবং দেশের বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আটককৃতদের মধ্যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল স্টাফদের উপস্থিতি এই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে, কারণ উগ্রবাদীরা বিমান বাহিনীর স্পর্শকাতর প্রযুক্তি এবং কৌশলগত তথ্যে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, টিটিপির কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে নতুন আঞ্চলিক টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা গত বেশ কিছুদিন ধরেই করা হচ্ছিল। বিশ্লেষকরা মনে করেন, টিটিপি যদি বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয় তবে তা হবে দক্ষিণ এশীয় যুদ্ধের ইতিহাসে এক বিশাল কৌশলগত পরিবর্তন। তবে দ্য সানডে গার্ডিয়ানে ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, টিটিপি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন বিমান কর্মীকে আটক করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের পর বাংলাদেশে কোনো উপস্থিতি অস্বীকার করেছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিয়েছে। দর্শক, টিটিপি অস্বীকার করলেও এরই মাধ্যমে বিশ্ব মিডিয়ায় অনেকগুলো খবর বেরিয়েছিল। টিটিপির হয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশিরা যে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় সেটা নিয়ে গত বছরের 7 ডিসেম্বর দ্য ডন বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছিল। তার আগে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের তখনকার আইজি বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশিদের মধ্যে কেউ টিটিপিতে যোগদানের চেষ্টা করছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অথচ ইউনূসের আমলে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা জঙ্গিদের নিয়ে সতর্ক করেছেন।
কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার হিন্দাল সার্কিয়ার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নেতারা ইউনূসের আমলে মুক্তি পেয়েছিল। শুধু মুক্তিই পায়নি, অন্তর্বর্তী সরকার অনেক উপদেষ্টার সাথে ছিল তাদের ঘনিষ্ঠতা। ইউনূস সরকার বিদায়ের 2.5 মাসের মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়ে জানানো হলো জঙ্গিরা এখন ভয়াবহ হামলা চালাতে পারে। প্রশ্ন হলো, এমন উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি যারা তৈরি করেছিলেন তারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? জেল পলাতক 79 জঙ্গি কি এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? যেখানে বিনা বিচারে বহু মানুষ গত 2 বছর ধরে জেল খাটছে, সেখানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জঙ্গি এখনো জেলের বাইরে থাকে কিভাবে? এসব ভয়ঙ্কর জঙ্গিদের বাইরে রেখে জাতীয় নিরাপত্তাকে আদৌ নিশ্চিত করা যাবে? আবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানের সাথে বিমান চলাচল স্থগিত করা হয়েছিল, কিন্তু ইউনূস সরকার আমলে ঘটা করে আবার চালু করা হয় বিমান চলাচল। বাংলাদেশ থেকে জঙ্গি কাজে অংশ নিতে পাকিস্তান যাচ্ছে এমন তথ্য পাওয়ার পরও কেন এখনো দেশটির সাথে বিমান চলাচল অব্যাহত রাখা হয়েছে? এবার তারেক রহমানের জন্য এলো ভয়ঙ্কর বার্তা হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে। মত প্রকাশের স্বাধীনতার আগের মতোই কঠোর বাংলাদেশ HRW। দর্শক, আমরা কি তবে নতুন স্বৈরাচারের হাতে বন্দী হতে চলেছি? যে মানুষগুলো রাজপথে রক্ত দিয়ে মত প্রকাশের স্বাধীনতা আর মানবাধিকার ছিনিয়ে এনেছিল, আজ তাদেরই উত্তরসূরিরা ক্ষমতার চেয়ারে বসে সেই একই লাঠি দিয়ে জনগণের মুখ বন্ধ করার চেষ্টা করছে। হিউম্যান রাইটস ওয়াচ HRW গতকাল যে বিবৃতি দিয়েছে তা আমাদের গণতন্ত্রের কপালে এক কলঙ্কিত তিলক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার কি তবে জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা শুরু করেছে? বিএনপি নতুন স্বৈরতন্ত্র মত প্রকাশের দায়ে কার্টুনিস্ট ও সাধারণ মানুষ কেন জেলে? হিউম্যান রাইটস ওয়াচের চরম হুঁশিয়ারি, তারেক রহমান সরকারের এই দমনমূলক নীতি কি 5ই আগস্টে গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা? সাইবার আইনের নামে কি আবার ডিজিটাল গ্যাংিং শুরু হলো? পুলিশ কি আগের মতোই রাজনৈতিক গোলামি করছে? বাংলাদেশের গণতন্ত্র কি আবার অন্ধকারে তলিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে, তখন বাংলাদেশ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের রক্ত আর ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এক বাংলাদেশ গড়ব যেখানে কেউ আর মনের কথা বলতে ভয় পাবে না, কিন্তু ক্ষমতার চেয়ারে বসলে যে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় তার প্রমাণ কিন্তু আমরা দেখছি। হিউম্যান রাইটস ওয়াচ গতকাল এক বিস্ফোরক বিবৃতি জানিয়েছে, নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই মানুষের মুখ চেপে ধরার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। অন্তত 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত দেওয়ার কারণে। এই কি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা? প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভুলে গিয়েছেন যে এই জনগণ তাকে ভোট দিয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য, নতুন করে জেলের ভাত করার জন্য নয়? আজ আমরা প্রতিটি গ্রেপ্তারের ঘটনা এবং এই সরকারের দ্বিমুখী নীতির বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ চুপ থাকলে আপনার দরজায় পুলিশ কড়া নাড়বে। দর্শক, রাজনীতি ঢাকা থেকে গ্রেপ্তার করা হলো কার্টুনিস্ট এম এ হাসান নাসিমকে। অপরাধ কি? তিনি একজন সংসদ সদস্যের হাস্যকর মন্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন এঁকেছিলেন। ভাবুন একবার, একটা দেশে কার্টুন আঁকার জন্য যদি মানুষকে গ্রেপ্তার করতে হয়, তবে সেই দেশকে কি গণতান্ত্রিক বলা যায়? হাসান নাসিমের বিরুদ্ধে 2025 সালে সেই কুখ্যাত সাইবার নিরাপত্তা অধ্যাদেশের আওতায় ব্ল্যাকমেলিং মামলা দেওয়া হয়েছে। যদিও তিনি গত মঙ্গলবার জামিন পেয়েছেন, কিন্তু এই গ্রেপ্তারের মাধ্যমে সরকার কি বার্তা দিতে চাইল? তারা কি আমাদের ভয় দেখাতে চায়? সংসদ সদস্যরা কি তবে ফেরেশতা হয়ে গিয়েছেন যে তাদের সমালোচনা করা যাবে না? যে আইনের অপব্যবহার করে আগের সরকার দেশটাকে নরক বানিয়েছিল, সেই একই আইনে ছায়াতলে এই সরকার কেন আশ্রয় নিচ্ছে? তারেক রহমান সাহেব, আপনার সরকার কি তবে কার্টুনকেও ভয় পায়? দর্শক, আমরা কিন্তু গত ইনটাইম সরকারের সময় দেখেছি মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন চলেছে, সাংবাদিকদের কি রকম গ্রেপ্তার চলেছে। সামান্য কথার জন্য আনিস আলমগীর পান্না সহ বিভিন্ন সাংবাদিককে যেভাবে গ্রেপ্তার করে জেলের ভাত খাওয়ানো হয়েছে, যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, সেই একই রূপ কিন্তু আমরা আবার দেখছি। কেবল কার্টুনিস্ট নয়, সাধারণ মানুষও আজ রেহাই পাচ্ছে না। 5 এপ্রিল ভোলায় সওদা সুমি নামে এক জামাত সমর্থককে গ্রেপ্তার করা হলো। কোনো পারোয়ানা নেই, কোনো সুনির্দিষ্ট অপরাধ নেই, স্রেফ 54 ধারায় তাকে তুলে নিয়ে যাওয়া হলো কারণ তিনি নাকি সরকার বিরোধী মন্তব্য করেছেন। 31 মার্চ ময়মনসিংহে আজিজুল হককে গ্রেপ্তার করা হলো প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ আর সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করা হয়েছে। একজন কৃষকের ছেলে বা সাধারণ মানুষের ফেসবুকের পোস্ট কি এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি? সন্ত্রাস বিরোধী আইন কি তবে এখন ফেসবুক পোস্টের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার? এই কি আপনাদের সেই সংস্কার? এই কি আপনাদের সেই সুশাসন? হিউম্যান রাইটস ওয়াচ ঠিকই বলেছে, আপনারা শুধু মালিক পরিবর্তন করেছেন, কিন্তু দমনের স্বভাব পরিবর্তন করেনি। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।